হ্যালো, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা ভালো আছো সবাই? শুনতে পাচ্ছ আমাকে? হ্যালো, আমাকে শুনতে পাচ্ছ তোমরা? শুনতে পাচ্ছ? হ্যালো, ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম হ্যালো, আসসালামু আলাইকুম। তোমাদের কথা শুনতে পাচ্ছি না তো। জি আমাকে শুনতে পাচ্ছ তোমরা? জি ম্যাম, কথা শোনা যাচ্ছে। ম্যাম মিউট করে দিছে। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছ? জি ম্যাম। জানাও দেখি একটুখানি। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি। ম্যাডাম আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছ তোমরা? শোনা যাচ্ছে না? জি ম্যাম। কি ব্যাপার? এটা মিউট করাকে অল মিউট করা। হ্যালো, জি ম্যাম বলুন। যে শোনা যাচ্ছে। কি ব্যাপার? হ্যালো, জি ম্যাম শোনা যাচ্ছে। এবার শুনতে জি পাও? ম্যাম, শোনা যাচ্ছে আপনার কথা। আচ্ছা, এতক্ষণ শোনা যাচ্ছিল না, না? না ম্যাম, শোনা যাচ্ছিল। প্রথম থেকেই? জি জি মিস। কিন্তু তোমাদের কথা শুনতে পাচ্ছিলাম না, বুঝছো? এই জন্য একটুখানি দেখতে হলো কি অসুবিধা। ভালো আছো তোমরা সবাই? হ্যাঁ মিস ভালো আছি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। সবাই আছো তো? কতজন দেখতে পাচ্ছি আমি? সবাই নাই তো? আচ্ছা, বলো তো আমরা কোন অধ্যায় পড়বো আজকে? বলো। সেকেন্ড, দ্বিতীয় পত্র। সেকেন্ড পেপারের ওই যে ধান কমের ওইটা। ও, ধান গম তো পড়া শেষ। খাদ্যশস্য পড়া শেষ। কৃষি কৃষির পরের অধ্যায়ের নাম কি বলো? ওয়ালাইকুম আসসালাম। পরের অধ্যায়ের নাম পঞ্চম অধ্যায়, খনিজ ও শক্তি সম্পদ। হ্যাঁ, খনিজ ও শক্তি সম্পদ। ঐশী দাস বলছো? হ্যাঁ মিস। আচ্ছা, শোনো, এখন থেকে কিন্তু ভালো করে পড়ো। সামনে প্রি টেস্ট বা টেস্ট পরীক্ষা হবে, তখন একবারে পাস করতে হবে কিন্তু, বুঝছো? কারণ এবার কিন্তু কেমন পরীক্ষা হবে জানো? প্রায় সম্পূর্ণ সিলেবাসের উপরে, কারণ এখন তোমরা পরীক্ষার্থী। আচ্ছা, আমি একটা স্ক্রিন শেয়ার করি তোমাদের সাথে, খনিজ সম্পদের স্ক্রিন। তোমরা বই বের করো। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। দেখতে পাচ্ছ খনিজ সম্পদ? জি ম্যাম। হ্যাঁ, জি মিস। পঞ্চম অধ্যায় জি বের ম্যাম।
বইয়ের পঞ্চম অধ্যায় বের করো। এরকম না? দেখো প্রথমে হলো খনিজ সম্পদ কাকে বলে। আচ্ছা, এসব অধ্যায়ের প্রশ্ন আমরা ক্লাসে লিখেছিলাম তাই না? বলো তো জি দেখি। মিস। ক্লাসে লিখেছি। এখন খনিজ ও শক্তি সম্পদ এটা কাকে বলে? দেখো, বিশেষ রাসায়নিক গঠনযুক্ত প্রাকৃতিক এবং অজৈব উপায়ে গঠিত যে সব এইগুলোকে বলে খনিজ দ্রব্য। এটা হলো প্রকৃতির দান। প্রাকৃতিক নিয়মে খনিজ দ্রব্যগুলো সৃষ্টি হয়। এখন যেমন ধরো সোনা, রূপা, এগুলো প্রকৃতি প্রদত্ত যে সকল পদার্থ হতে শক্তি পাওয়া যায় তাদের শক্তি সম্পদ বলে। একটু লিখে ফেলো তো, শক্তি সম্পদ কাকে বলে, খনিজ সম্পদ কাকে বলে এবং শক্তি সম্পদ কাকে বলে? দ্রুত, শক্তি সম্পদ কাকে বলে, খনিজ সম্পদ কাকে বলে? দেখো দুটাই কিন্তু খনিজ সম্পদ। শক্তি সম্পদও এক প্রকার খনিজ সম্পদ, কিন্তু যে সকল পদার্থ হতে শক্তি পাওয়া যায় অর্থাৎ যেমন কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, এই তিনটা হলো, এগুলো পোড়ালে শক্তি উৎপাদন হয়। তাহলে খনিজ সম্পদ কি আর শক্তি সম্পদ কি এটা শিখবে। এরপরে দেখো এই অধ্যায়ে কি কি আছে। এই অধ্যায়ে আছে যে খনিজ ও শক্তি সম্পদের ধারণা, এটা আমি প্রথমেই আমরা ধারণাটা পেয়ে গেছি। বিশ্বের প্রধান প্রধান খনিজ ও শক্তি সম্পদের উৎপাদন এবং বন্টন, আর বাংলাদেশের খনিজ ও শক্তি সম্পদের বর্ণনা, অর্থাৎ আগের অধ্যায়টার মতনই, কৃষির মতনই, যেমন ধরো ধান, গম, ইক্ষু, চা, এগুলো যেমন সারা বিশ্বেরটা ছিল প্রথমে, তারপরে বাংলাদেশেরটা, এরকম। এরপর আমরা প্রতিবেশী দেশ হিসাবে ভারতের খনিজ ও শক্তি সম্পদের বর্ণনা করতে পারবো, মানে আলাদাভাবে ভারতের খনিজ এবং শক্তি সম্পদের কথাও বলা হবে। এবং বাংলাদেশ ও ভারতের, ওয়ালাইকুম আসসালাম, বাংলাদেশ এবং ভারতের, আসসালামু আলাইকুম। বাংলাদেশ এবং ভারতের খনিজ ও শক্তি সম্পদের উত্তোলন, ব্যবহার ও সংরক্ষণ কৌশল সম্পর্কে আমরা ব্যাখ্যা দিতে পারবো। আর খনিজ এলাকার যে পরিবেশ সংরক্ষণের মাধ্যমে খনিজ আহরণের নীতি, কৌশল এবং খনিজ সম্পদ ম্যাম আসসালামু আলাইকুম। রোধ, মিতব্যয়িতা সম্পর্কে সচেতন হব। ম্যাম, হ্যাঁ বলো। ম্যাম বলো। এটা কি ভূগোলের দ্বিতীয় পত্র বইয়ের পঞ্চম অধ্যায়? হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয় পত্র। এই খনিজ সম্পদটা শেষ হলে তখন প্রথম পত্রে যাব। প্রথম পত্রে আবার চতুর্থ অধ্যায় যাব। আমি এভাবে পড়াতে চাচ্ছি যে 3 অধ্যায় পর্যন্ত তো তোমরা এই অনলাইন পরীক্ষাটা দিলে না, 3 অধ্যায় পর্যন্ত কিছুটা হলো পড়েছো, মানে রিভিশন হয়েছে। 4 অধ্যায় থেকে শুরু করছি আবার। দ্বিতীয় পত্রের 4 অধ্যায় শেষ করে 5 অধ্যায়, এরপরে চলে যাব আবার প্রথম পত্র। প্রথম পত্রের 4, 5 পড়িয়ে এভাবে যাব, যাতে তোমাদের গোটা বইটা আবার পড়া হয়। একবার তো পড়া হয়েছে আমাদের, একবার শেষ হয়েছে না, সবাই জানো তো? জি সবাই ম্যাম। ক্লাস করেছে, একবার জি শেষ মিস। হয়েছে। হ্যাঁ, একবার শেষ হয়েছে, আমরা আবার রিভিশন করছি। খুব মনোযোগ দিয়ে ক্লাস করো, কোনো প্রশ্ন থাকলে বলো। এই যে জুম ক্লাসের উদ্দেশ্য হলো যাতে সরাসরি তোমাদের কাছে তোমাদের সুবিধা অসুবিধাগুলো শুনতে পারি, কোথায় অসুবিধা যাতে আমরা জানতে পারি। তাহলে খনিজ সম্পদ কাকে বলে? মানুষ ভূগর্ভ ও ভূপৃষ্ঠ হতে যেসব বস্তু সংগ্রহ করে নিজেদের চাহিদা প্রয়োজন মেটায় তাকে বলে খনিজ সম্পদ। খনিজ সম্পদ। হ্যাঁ, ভূবিজ্ঞানীর মতে, এই যে এই সংজ্ঞাটা দিলে বেশি ভালো হবে, বুঝছো? ভূবিজ্ঞানীদের মতে, মানে একটু ভালো নাম্বার পাওয়ার জন্য, ভূবিজ্ঞানীদের মতে মানে যারা ভূমি, ভূতত্ত্ব অর্থাৎ মাটির নিচের খনিজ নিয়ে যারা গবেষণা করে তাদের ভূবিজ্ঞানী বলা হয়। ভূগোলবিদ না, কিন্তু ভূবিজ্ঞানী। ভূতত্ত্ব বলে আলাদা একটা সাবজেক্ট আছে যেটাতে অনেকে পড়ালেখা করে, উচ্চতর ডিগ্রি নেয়। তো ভূবিজ্ঞানীরা তারা প্রকৃতি প্রদত্ত হবে, এখানে তোমাদের বইয়ে কি আছে, এখানে তয় তয় যুক্ত হবে। প্রকৃতি প্রদত্ত ও অজৈব কঠিন পদার্থ যাদের কতিপয় প্রাকৃতিক বৈশিষ্ট্য এবং নির্দিষ্ট রাসায়নিক সংযুক্ত থাকে তাদেরই খনিজ পদার্থ বলে। কোন কোন খনিজ একটা মাত্র পদার্থ দিয়ে তৈরি হতে পারে, মৌলিক পদার্থ দিয়ে, অর্থাৎ ওইটাকে ভাঙলে
শুধুমাত্র ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, সেটাকে বলে মৌলিক পদার্থ। আবার কোনোটা আবার বিভিন্ন মৌলিক উপাদানের রাসায়নিক যৌগের ফলে গঠিত হয়। তো খনিজ কত প্রকার আমরা দেখি, দেখো উৎপত্তি অনুসারে। একটু খাতা কলম নিয়ে বসো, খাতা কলম সবাই খাতা কলম। প্রথমে আমি বলেছি প্রশ্ন, খনিজ সম্পদ কাকে বলে, এবং পরের প্রশ্ন বলেছি শক্তি সম্পদ। শক্তি সম্পদ কি? হ্যাঁ, এবার লেখো উৎপত্তি অনুসারে খনিজ সম্পদের শ্রেণীবিভাগ, অথবা উৎপত্তি অনুসারে খনিজ সম্পদ কত প্রকার। এগুলো বইয়ে আছে, ভালো কথা, কিন্তু আমরা যদি একবার লিখে পড়ি তাহলে এটা আমাদের মনে থাকবে বেশি দিন, বুঝছো, মনে থাকবে। এবং এবং এই অধ্যায়ের প্রধান উল্লেখযোগ্য বিষয়গুলো কোনগুলো থেকে প্রশ্ন আসতে পারে এগুলো বলে দেবো তোমাদের। আচ্ছা, উৎপত্তি অনুসারে যে খনিজ দ্রব্য তাকে দুই ভাগে ভাগ করা যায়, যথা অজৈব খনিজ এবং জৈব খনিজ। জৈব হলো যেগুলো প্রাণী থেকে হয়, তোমরা জানো। ও জৈব মানে হলো যেগুলো যেগুলো জীবন আছে, যেমন উদ্ভিদ প্রাণী। আর অজৈব হলো যেগুলো জড় পদার্থ। আসলে সহজ বাংলা হলো অজৈব মানে জড় পদার্থ, এবং জৈব হলো জীব। জীব বলতে উদ্ভিদ প্রাণী বোঝায়। তো অজৈব মানে যেগুলো জীব থেকে হয় নাই, সেই সব খনিজগুলো হলো লোহা, নিকেল, সীসা, ম্যাঙ্গানিজ, অভ্র, জিপসাম। এগুলো হলো অজৈব খনিজ, অর্থাৎ জড় পদার্থ থেকে এগুলো হয়। আর জৈব পদার্থ যেগুলো সেগুলো কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস। যেমন দেখো কয়লা, কয়লা কিভাবে হয়, আমরা যখন কলেজে ক্লাসরুমে ক্লাস করেছি তখন তোমাদের বলছিলাম, অনেক বড় বড় গাছ, বনভূমি যদি কোনো ভূমিকম্প বা কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে, ভূমিধসের কারণে যদি মাটি চাপা পড়ে, হ্যাঁ, দীর্ঘদিন পরে অভ্যন্তরের তাপ এবং চাপে সে কাঠটা কি হয়, কয়লায় পরিণত হয়। আর এমন শব্দ হইতেছে? আচ্ছা দেখো, তো দীর্ঘদিন যদি কোনো বড় বড় বৃক্ষ মাটির চাপা পড়ে তাহলে সেটা কয়লা হয়। খনিজ তেল কিভাবে হয়, খনিজ তেল হয় বড় বড় প্রাণী, যেমন ধরো আগে ছিল ডাইনোসর ছিল একসময় ধারণা করে মানুষ। আবার বড় সামুদ্রিক প্রাণী যেমন নীল তিমি, এগুলো যখন মারা যায় তখন মাটির নিচে চাপা পড়লে এইগুলো দেহ নিঃসৃত যে তেল, চর্বি, এগুলো বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ায় খনিজ তেলে পরিণত হয়, এবং এই তেলগুলোর উপরে গ্যাস আকারে থাকে, প্রাকৃতিক গ্যাস। বুঝছো, এইরকম একটা চক্র আর কি, একটা চক্র। চক্র মানে যেমন ধরো পানি চক্র, নদী সমুদ্রের পানি কি হয়, জলীয় বাষ্প হয়, মেঘ হয়, বৃষ্টি হয়, আবার সেটা নেমে আসে ভূপৃষ্ঠে, আবার সাগর মহাসাগরে যায়, এরকম অনেকটা। এই যে গাছপালা, প্রাণী, এগুলো মারা যায়, মাটির সাথে মিশে যায়, আবার সেটা এইরকম জৈব অজৈব খনিজে পরিণত হয়, এরকম সবকিছু একটা চক্রের মতো। এবার প্রকৃতি বা উপাদান অনুসারে শ্রেণীবিভাগ। দেখো উৎপত্তি অনুসারে ছিল জৈব আর অজৈব। খেয়াল করবা 2 মার্কের প্রশ্নগুলো এই ধরনের থাকতে পারে। হ্যাঁ, আবার দেখো প্রকৃতি বা উপাদান অনুসারে। প্রকৃতি বা উপাদান অনুসারে খনিজ হলো 3টি, একটা হলো ধাতব খনিজ, আরেকটা অধাতব খনিজ, আরেকটা জ্বালানি খনিজ। জ্বালানি। ধাতব মানে যেগুলো ধাতু, শক্ত, যেগুলো যেমন লোহা বর্গীয় ধাতু, লৌহ বর্গীয় ধাতু, লোহার মতো, সেগুলো আকরিক লোহা। আকরিক লোহা কাকে বলে তোমাদের বলি, আমরা যে লোহাটা দেখি ব্যবহার করি, যেমন ধরো পেরেক, দা, বটি, বিভিন্ন লোহার রড, এগুলো কিন্তু ঠিক এইভাবেই কি মাটির নিচে থাকে, তোমাদের কি মনে হয় বলো তো? থাকে না, কিভাবে থাকে দেখো, মাটির সাথে মিশে অন্যান্য পদার্থের সাথে মিশে থাকে। মানে ওটা দেখে ধরো সাধারণ লোক বুঝবেই না এর ভিতরে লোহা আছে, যারা এগুলো নিয়ে কাজ করে তারা বুঝবে। তো সেটাকে বলে আকরিক লোহা। যেমন ধরো লবণ, সমুদ্র পাড়ে যে লবণ চাষ হয়, জোয়ারের পানি, সমুদ্রের জোয়ারের পানি কি করে জানো, জমায় রাখে। এই যে ধান ক্ষেতের মতো আল দিয়ে দিয়ে খন্ড খন্ড জমির মধ্যে এরকম খোলা আকাশের নিচে সমুদ্রের পানি জমায় রাখে। সূর্যের তাপে পানি বাষ্প হয়ে যে লবণের একটা স্তর মাটির উপরে পড়ে থাকে। ওই লবণকে আমরা সরাসরি খেতে পারবো বলতো? না, কারণ
কারণ কি? কারণ ওই লবণের সাথে মাটি, কাদা, বালু এগুলো মিশে থাকবে। ওটা কি করা হ্যাঁ, হবে? ময়লা মিশে থাকে। ময়লা মিশে থাকে, ওটাকে তখন প্রসেস করা হবে লবণ কারখানায়। যে কারখানায় ওটা নিয়ে যে কি হবে, প্রসেস করা হবে। ওরকম লোহা আকরিক হলো মাটির নিচে খনিজ পদার্থ। এটা অন্যান্য দ্রব্যের সাথে মিশে থাকবে, কাদা, মাটি, অন্যান্য জিনিসের সাথে মিশে থাকবে। ওটাকে যে লৌহ ইস্পাত শিল্প আছে, শিল্প আমরা পড়েছিলাম, ওই শিল্পে তখন ওটা একটা শিল্প, যেটা আকরিক লোহা থেকে লোহার রড, বিভিন্ন ব্যবহার উপযোগী লোহা তৈরি করা হবে। ইস্পাত হলো লোহার সাথে আরো কিছু জিনিস মিশিয়ে ইস্পাত তৈরি করে, যেটা আরো বেশি চকচক করে এবং আরো বেশি দীর্ঘস্থায়ী। ইস্পাত কোনগুলা? হ্যাঁ, ইস্পাত ওই লোহা থেকেই হয়, আরো একটু উন্নত। আর অলৌহ বর্গিত ধাতব, অলৌহ বর্গীয় ধাতব খনিজ, অর্থাৎ লোহা নয়, লোহা ছাড়া তামা, টিন, বক্সাইট এগুলো। আচ্ছা, এগুলো খেয়াল করবা কিন্তু। মনে করো এরকম থাকলো যে নিম্নলিখিত কোনটি অলৌহ বর্গীয় ধাতব খনিজ, তখন ধরো লোহা, টিন, ম্যাঙ্গানিজ, লবণ এরকম থাকলো, তখন তোমাকে অলৌহ বর্গিত কোনটা? তামা। তামা। হ্যাঁ, আমার এভাবে বের করতে হবে। আচ্ছা, এরপরে মিস এখানে তো 4-5টা আছে, একটা দিলেই তো হবে যে কোনো, তাই না? হ্যাঁ, কিন্তু যদি বহু নির্বাচনীতে অপশন দিয়ে দেয় তখন তো তোমাকে বের করতে হবে। প্রশ্নের যেটা আসবে ওইটাই। হ্যাঁ হ্যাঁ। এরপর অধাতব খনিজের মধ্যে রাসায়নিক খনিজ যেমন গন্ধক, লবণ, পটাশ, ডলোমাইট, সড়ক ও গৃহ নির্মাণের খনিজ, ও যথা চুন, চুনাপাথর, মার্বেল ও অন্যান্য অধাতব খনিজ, অভ্র, চীনামাটি, গ্রাফাইট, এগুলো। আর জ্বালানি খনিজের মধ্যে আছে কঠিন কয়লা, কাঠকয়লা আর কি, তরল খনিজ তেল এবং গ্যাসীয় প্রাকৃতিক গ্যাস। পারমাণবিক যথা ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়াম এগুলো কিন্তু খনিজে পাওয়া যায়। এগুলো দিয়ে পারমাণবিক চুল্লি বানায়, বোমা বানায়, বিভিন্ন অ্যাটম বোমা এসব। এরপর আছে শক্তি সম্পদ। এতক্ষণ গেল কিন্তু খনিজ। তাহলে বলো, আমরা আবার একটু দেখি উৎপত্তি অনুসারে খনিজ কত প্রকার বলো তো? 2 প্রকার। 2 প্রকার। কি কি? জৈব, ধাতব অজৈব। জৈব, অজৈব। হ্যাঁ। এবার প্রকৃতি বা উপাদান অনুসারে কত প্রকার বলো? 3 প্রকার। কি কি? ধাতব, ধাতব, অধাতব, জ্বালানি। জ্বালানি। হ্যাঁ, এবার শক্তি সম্পদ কাকে বলে দেখো। শক্তি সম্পদ হলো যে কোনো কাজ সম্পন্ন করার ক্ষমতাকে শক্তি বলে আমরা শক্তি জানি। বলে। আর মানুষের বেঁচে থাকার জন্য খাদ্য সংগ্রহ করে তার সুখ সমৃদ্ধির জন্য নানা রকম কাজ করতে হয়, আর এই সকল কাজের জন্য দরকার হয় শক্তি। শক্তি। হুম। তো জমি চাষ করার জন্য যেমন ধরো লাঙ্গল চালাতে, কারখানার যন্ত্রপাতি, রেলের ইঞ্জিন ঘোরাতে শক্তি প্রয়োগ করতে হয়। তাই বলা যায় যে শক্তির ব্যবহার না করে মানুষ তার প্রয়োজনীয় দ্রব্য উৎপাদন করতে পারে না। এই শক্তি আবার 2 রকম, একটা হলো জৈব শক্তি বা চেতনা শক্তি, আর একটা হলো জড় শক্তি। শক্তি। প্রথমটি হলো জীবন্ত পদার্থের মাধ্যমে সৃষ্টি শক্তি, আর দ্বিতীয়টি হলো প্রাণহীন। অজৈব মানেই বুঝবা জড়, আর জৈব মানে যেটা প্রাণ আছে। যেমন গরু, ঘোড়া, উট, হাতি, বলগা, হরিণ প্রভৃতি প্রাণীকে কাজে লাগিয়ে যে শক্তি করা হয় তাকে বলে জৈব শক্তি। যেমন ধরো গরুর গাড়ি, ঘোড়া গাড়ি, এভাবে তো অনেক মালামাল পণ্য আনা নেওয়া করা হয়, তাই না? এটা হলো এক ধরনের শক্তি। আবার মানুষের জ্ঞান, চিন্তা ইত্যাদিও কিন্তু একটা শক্তি, মানসিক শক্তি। এটা হলো। আর মানুষ তার এই শক্তির দ্বারা খনি থেকে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস এইসব জড় পদার্থ হতে জড় শক্তি সৃষ্টি করে। তাহলে দেখো মানুষের মেধা, এটাও কিন্তু একটা শক্তি, মেধা শক্তি, চিন্তা শক্তি। হ্যাঁ, এই চিন্তা শক্তি ব্যবহার করে মানুষ এই জড় শক্তির সৃষ্টি করেছে। কিভাবে? কয়লা, খনিজ তেল মাটির থেকে খনিজ থেকে উত্তোলন করে সেটা ব্যবহার উপযোগী করা হয়েছে। আচ্ছা, আমরা এতটা লাইন বাই লাইন যাব না, কারণ তাহলে তো আমরা শেষ করতে পারবো না, তাই না? তোমাদের কি মনে হয়? হ্যাঁ, মূল বিষয়গুলো, হ্যাঁ মূল বিষয়গুলো যায়, কারণ এগুলো তো আমরা পড়েছি। হ্যাঁ, এখন হলো মনে করার কথা, আবার একটা রিভিশন চলছে। এখন দেখো, শক্তির উৎসের উৎপত্তি অনুসারে শক্তি সম্পদকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো প্রচলিত শক্তির উৎস, প্রচলিত মানে যেগুলো আমরা সব সময় দেখি। তো
তোমরা দেখেছো না কয়লার ব্যবহার, খনিজ তেলের ব্যবহার, খনিজ তেল মানে পেট্রোলিয়াম, এই যে মিল কারখানা গাড়ি ঘোড়া যেগুলোতে চলে সেগুলো, আর প্রাকৃতিক গ্যাস যেটা আমরা রান্নার কাজে ব্যবহার করছি, তারপরে শিল্প কারখানায় ব্যবহার হয়, সার কারখানার কাঁচামাল কিন্তু প্রাকৃতিক গ্যাস, জমির যে সার তৈরি হয় সেটা কিন্তু প্রাকৃতিক গ্যাস থেকে হয়। এটা আমরা সব সময় দেখতে পাই প্রচলিত, অর্থাৎ আমরা সব সময় দেখতে পাই, সচরাচর দেখতে পাই। আর অপ্রচলিত শক্তি হলো যেমন সৌরশক্তি, যেমন ধরো সোলার প্যানেল তোমরা কি প্রায় দেখতে পাও না, এটার ব্যবহার এখনো কম। পারমাণবিক শক্তি, জোয়ার ভাটার শক্তি, এগুলো একটু কম দেখা যায়, অর্থাৎ এগুলোর ব্যবহার অত বেশি না এখনো। আচ্ছা, এবার আমরা পার্ট 2 এ চলে যাব। বিশ্বের প্রধান প্রধান খনিজ সম্পদ, লৌহ আকরিক, গ্রাফাইট, এবং বিশ্বের প্রধান শক্তি সম্পদ তেল, গ্যাস, কয়লা। তাহলে দেখো খনিজের মধ্যে পড়তে হবে লৌহ আকরিক আর গ্রাফাইট, আর শক্তি সম্পদের মধ্যে পড়তে হবে তেল, গ্যাস, কয়লা। এবার লৌহ আকরিক কি জিনিস দেখো, এই যে এখান থেকে দাগ দাও, বইয়ে দাগ দাও অথবা লিখে নাও, লৌহ আকরিক কাকে বলে? ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, লৌহ আকরিক কাকে বলে? লিখবা যে লৌহ সরাসরি খনিজ হতে পাওয়া যায় না, এটা অন্যান্য খনিজ পদার্থের সাথে মিশ্রিত অবস্থায় থাকে। এই মিশ্রিত এই লোহাকে বলে লৌহ আকরিক বা আয়রন ওর। আকরিকের শতকরা 40 ভাগের কম লৌহ থাকলে তা উত্তোলন করা লাভজনক না। হ্যাঁ বলো। ম্যাম, উত্তোলিত লৌহ অন্যান্য খনিজ পদার্থের সাথে মিশ্রিত থাকে, এই মিশ্রিত লৌহকে লৌহ আকরিক বলে, এটা লেখা যাবে? আবার বলো তো। উত্তোলিত লৌহ অন্যান্য খনিজ পদার্থের সাথে মিশ্রিত থাকে, এই মিশ্রিত লৌহকে লৌহ আকরিক বলে, এটা লেখা যাবে? যাবে যাবে, খনিজ হতে উত্তোলিত লিখবা। হ্যাঁ, উত্তোলিত মানে কোনখান থেকে উত্তোলন করলে তুমি, মানে মাটির উপর থেকে না নিচ থেকে? তা খনিজ থেকে উত্তোলিত লিখলে হবে, অথবা এখান থেকে লিখবা যে লোহা সরাসরি খনিজ হতে পারে। হ্যাঁ, এটা অন্যান্য, অথবা খনিজ হতে উত্তোলিত লৌহের সাথে অন্যান্য পদার্থ মিশ্রিত থাকে, এভাবে লিখবা। ঠিক আছে, খনিজ কথাটা লিখতে হবে। আচ্ছা, লৌহ আকরিকের উৎপাদন ও বন্টন, যে পৃথিবীর কোথায় কোথায় লৌহ আকরিক আছে। এবার এই ছবিটা দেখো, ছবিটা এই এত নামের দরকার নাই, যদি তোমরা এটা চিত্র আঁকতে হয় তাহলে এই যে এত দেশের নাম এটা তো লিখে পারা যাবে না, এখানে দেয়া আছে যাতে তোমরা পড়তে পারো। ম্যাম একটু জুম করে দিলে ভালো হয়। বলো। একটু জুম করে দিলে ভালো হয়। এটা দেখা যাচ্ছে না স্ক্রিনে? দেখতে পাচ্ছ তো মনে হয়? স্পষ্ট দেখা যাচ্ছে না। যাচ্ছে না? ম্যাম, লৌহ আকরিকের সংখ্যাটা একটু আরেকবার বললে ভালো হয়। ওই যে খনিজ হতে উত্তোলিত লোহার সাথে অন্যান্য পদার্থ মিশ্রিত অবস্থায় থাকে, একে লৌহ আকরিক বলে। এই যে হ্যাঁ দেখলাম আমরা, এই যে এখানে, হ্যাঁ এই যে বই আছে যেখানে দেখো লৌহ আকরিকের এখানে। ছবিটা তো আর স্পষ্ট করতে পারছি না বাবা, এটা বই থেকে নেয় এবং পুরো স্ক্রিন জুড়ে দেয়া। আচ্ছা, এই ছবিটা এত হিজিবিজি দরকার নাই, শুধু দেখো এই বিন্দুগুলা দেখতে পাচ্ছ কিনা দেখো। এই ইউরোপে লৌহ আকরিক আছে, ভারতে আছে, চীনে আছে, অস্ট্রেলিয়ায় আছে, দক্ষিণ আমেরিকায় আছে এবং উত্তর আমেরিকায় আছে। এই যে গোল চিহ্নটা হলো লৌহ আকরিক। এবার দেখো এখানে দেশ আর সাল দেয়া। তোমরাকে যখন কৃষি পড়েছি তখন কোনটা কোনটা দিতে বলেছি বলতো? দেশ আর সর্বশেষ যে সালটা আছে। হ্যাঁ, কথা বলো কেউ একজন। মিস 15-16। হ্যাঁ, তোমাদের বইয়ে কত? 16-17? মিস আমাদের বইয়ে 15-16 সাল দেয়া। 15-16। আচ্ছা, তাহলে এটা দেবা, এই প্রথম কলামটা আর এই শেষ কলামটা, এই দুটো দেবা, মাঝখানে দুটো লাগবে না, 10-11 লাগবে না। হ্যাঁ, যদি আসে প্রশ্ন বিশ্বব্যাপী লৌহ আকরিকের উৎপাদন বর্ণনা করো, তাহলে দেশ আর এই উৎপাদন, এটা দিবে দেশ, এটা দিবে উৎপাদন, দিয়ে 10টা দেশের নাম দেবে। এখানে কতটি? 15টা দরকার নেই,
সুইডেন পর্যন্ত দিবা। হ্যাঁ, তাহলে কোনটা দিবা আবার বলো, দেশ এবং সর্বশেষ যে উৎপাদন সেটা দিবা। আর নিচে কিন্তু এটা দিয়ে দিবা, উৎস দিতেই হয়। হ্যাঁ, যে ইউএনও মাসিক পরিসংখ্যান বুলেটিন। বুলেটিন। ইউএন হলো ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, জাতিসংঘের একটা সংস্থা যেটা এই তথ্যগুলো সংগ্রহ করে। আরেকটা কথা, এই যে যেমন চীন 138, 82, প্রথমকার সংখ্যাগুলো ঠিক থাকলে দশমিকের পরের গুলো একটু উলটপালট হলে অসুবিধা নাই। প্রথমগুলা ডিজিট হিসাবে মুখস্থ করবো, 138, 82, 42, 12, 11, 6, 8 এভাবে। আচ্ছা, এবার দেখো ওই দেশগুলোরই বর্ণনা দেওয়া আছে। যেমন ইউরোপ মহাদেশে আছে, ইউরোপ মহাদেশ লোহা আকরিকে সমৃদ্ধ, অর্থাৎ এই ইউরোপ মহাদেশে প্রচুর লোহা পাওয়া যায়। এখানে রুশ ফেডারেশন অর্থাৎ রাশিয়ায় এটা পৃথিবীর মধ্যে 4র্থ স্থান অধিকার করেছে। আচ্ছা, তোমরা আরেকটা কাজ করতে পারো, শোনো, খেয়াল করে শোনো। এটা এই যে 10টা দেশ দেখছো, চীন, অস্ট্রেলিয়া, ব্রাজিল, ভারত, রাশিয়া, ইউক্রেন, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, কানাডা, সুইডেন, এইটা ধরে তোমরা বর্ণনা লিখতে পারো। যেমন 1 নম্বরে লিখবা চীন। চীন কোথায় আছে? সেক্ষেত্রে ইউরোপ মহাদেশ লেখার দরকার নাই, তুমি সোজা চীনে চলে যাও। চীন কোথায়? চীন, তোমরা এটা একটু নোট করে নিও। হ্যাঁ, বইতে এভাবে আছে। চীনে লিখবা। ম্যাম চীন এশিয়াতে 1 নম্বরে চীন। হ্যাঁ, এই যে মহাদেশ দেওয়ার দরকার নাই, সোজা টেবিলটা সারণীটা দেওয়ার পরে সারণীর নিচে সোজা লিখবা চীন 1 নাম্বার। তারপর কি লিখবা দেখো, কয় লাইন, আমি দাগ দিয়ে নাও কতটুকু লিখতে হবে। লোহা গরিক উৎপাদনে চীন বিশ্বে প্রথম এটা তো আমরা টেবিলে দেখতে পাইছি, তাই না? 2016 সালে হচ্ছে 138 লক্ষ এত টন, যতটা আছে এত টন লোহা গরিক উত্তোলিত হয়। আর এটা কত পরিমাণ এটা দরকার নাই, বুঝছো? লিখবা প্রথম নাকি দ্বিতীয় এবং কত উৎপাদন হয়। তারপর লিখবা কোন কোন জায়গায় পাওয়া যায়, এই জায়গার নামগুলো কয়েকটা দরকার। আনসান, লায়নিং, হানচাও, হুপে, অন্তর মঙ্গোলিয়া, শানসি, সিংহলি ও সাংটুং, এগুলো হলো বিখ্যাত। সবগুলা যদি মনে না থাকে তুমি 2-3টা লিখতে পারবা না? আনসান, জি ম্যাম। হুপে, 2-3টা লিখতে পারলেও হবে। তাহলে কি দরকার বলো তোমাদের? দরকার হলো প্রথম না দ্বিতীয়, এটা লিখবা। তারপর লিখবা 16 সালে দেশে কত পরিমাণ লোহা গরিক উত্তোলিত হয় এটা লিখবা, এবং কোন কোন জায়গায় পাওয়া যায় এটা লিখবা। শেষ, এই 3টা লিখলেই হলো। খুব জোর লিখতে পারো, ওকে মিস। খুব জোর এটা লিখতে পারো যে স্থানীয় চাহিদা অধিক থাকায় চীনের পক্ষে লৌহ আকরিক রপ্তানি করা সম্ভব হয় না। অর্থাৎ চীনেরা লৌহ আকরিক দিয়ে ওরাই তো মেশিনারিজ বানায়, তো শিল্পোন্নত, পরে শিল্পজাত দ্রব্য ওরা রপ্তানি করে, কিন্তু এই কাঁচামাল রপ্তানি করে না। এই কথাটা লিখতে পারো শেষ লাইনটা। কারণ চীন আমরা দেখেছি যে ধান, গম এগুলো উৎপাদনে প্রথম হলেও তারা কিন্তু রপ্তানি করে না। করে কি? না। করে না। কারণ কি? কারণ বলো। কারণ তাদের অভ্যন্তরীণ চাহিদা বেশি। জনসংখ্যা চীনে বেশি। কত মানুষ জানো? প্রায় 150 কোটি। ওরে বাবা। 150 কোটি মানুষ। চীনের পরে ভারতে হলো 132 কোটি ভারতে। এগুলো বড় বড় দেশ, এদের জনসংখ্যা প্রচুর, আয়তনও বেশি, জনসংখ্যাও বেশি। বাংলাদেশ আবার আয়তন কম, জনসংখ্যা বেশি। আচ্ছা, দ্বিতীয় কে আছে? অস্ট্রেলিয়া। চীনের পরে এবার অস্ট্রেলিয়া খুঁজবা। কোথায় আছে অস্ট্রেলিয়া? অস্ট্রেলিয়া খুঁজো। অস্ট্রেলিয়া কোথায় আছে এবার? অস্ট্রেলিয়া, এই ওশেনিয়াটাই হলো এটা অস্ট্রেলিয়া, বুঝছো? অস্ট্রেলিয়ায় 2016 সালে এত পরিমাণ উৎপাদন হয়। নিউ সাউথ ওয়েলস আয়রন মোনার্ক এবং দক্ষিণ অস্ট্রেলিয়ায় আয়রন নব লৌহ উৎপাদনের জন্য প্রসিদ্ধ। বাস, এইভাবে পারবা না 10টা দেশের বর্ণনা লিখতে? জি ম্যাম। পারবা? জি মিস। 1, 2 এই 10 পর্যন্ত। আচ্ছা, এটা লিখে আমাকে ছবি তুলে পাঠাতে পারবা? ওকে ম্যাম। ম্যাম কোথায়? কবে? কালকেই।
আগামীকাল জি ম্যাম, আপনার ইনবক্সে পাঠাবো? ইনবক্সে পাঠাতে পারো, বা আমাদের আগের গ্রুপটা আছে না 2019 ফেসবুক গ্রুপ, যেটা জি ম্যাম। ওটাতে দিও। আগেরটা ওকে ম্যাম। এটাতে দিও না, মেসেঞ্জার গ্রুপ, এখানে তো সব টিচাররা আছেন, অন্যান্য নোটিশ গুলো তখন পেছনে পড়ে যাবে। আমাদের আগেরটা যেটা 2019 এইচএসসি ছিল না একটা, ওখানে দিও। এভাবে 10টা দেশের বর্ণনা লিখে আমাকে ছবি তুলে পাঠাবে খাতার। 1 পৃষ্ঠায় হলে 1 পৃষ্ঠা, না হলে 2 পৃষ্ঠা। আচ্ছা, এরপরে আছে গ্রাফাইট। জি ম্যাম। গ্রাফাইট কি জিনিস দেখো? গ্রাফাইট হলো অঙ্গারময় পাললিক শিলা তাপ ও চাপে রূপান্তরিত হয়ে গ্রাফাইট সৃষ্টি হয়। অর্থাৎ আগ্নেয় শিলা, অঙ্গারময় মানে আগ্নেয় যে পাললিক শিলা, এটা তাপ ও চাপে, পৃথিবীর অভ্যন্তরে তাপ ও চাপে রূপান্তরিত হয়। তাই রূপান্তরিত শিলা যেখানে দেখা যায় সেখানে গ্রাফাইট পাওয়া যায়। এটা কয়লা গঠনের শেষ অবস্থা। হ্যাঁ, গ্রাফাইট পাতলা টুকরাগুলো একসাথে চাপ দিয়ে লাগানো থাকে। আচ্ছা, গ্রাফাইট দেখতে হলো ধূসর বা কালো বর্ণের। গ্রাফাইট দিয়ে কি তৈরি করে দেখো, এটা বেশি ইম্পর্টেন্ট। কাঠ পেন্সিলের শীষ, আমরা যে পেন্সিল ব্যবহার করি না, যে শীষটা, হ্যাঁ। সেটা হলো গ্রাফাইট। আর রং তৈরি করতে গ্রাফাইট ব্যবহার হয়। কাঠ পেন্সিলের শীষ কি দিয়ে তৈরি? গ্রাফাইট। এটা প্রায়ই আসে। এবং কোথায় কোথায় আছে দেখো, কানাডা, মেক্সিকো, ব্রাজিল। এই ম্যাপটা অনেক পরিষ্কার না, এটা দেখতে পাচ্ছ? জি ম্যাম। ইউক্রেন, রোমানিয়া, তুরস্ক, ভারত, চীন, ভারত, চীন, জিম্বাবুয়ে, মাদাগাস্কার। এই দ্বীপটার নাম হলো মাদাগাস্কার, আফ্রিকা। মাদাগাস্কার। হ্যাঁ, এইসব দেশে গ্রাফাইট পাওয়া যায়। দেখছো, এইসব জায়গায় পাওয়া যায়। অন্য যেসব দেশে পাওয়া যায় না, তারা কি করে? আমদানি করে। আর যেসব দেশে পাওয়া যায় তারা তাদের প্রয়োজনের রপ্তানি করে। রপ্তানি করে। হ্যাঁ, এই জন্য আমদানি আর রপ্তানি বাণিজ্য গড়ে ওঠে। কারণ এক জিনিস প্রত্যেকটা দেশে পাওয়া যায় না। এরপর মিস একটা কোশ্চেন করব? হ্যাঁ হ্যাঁ, বলো মিস বলো। আমাদের নতুন রুল কবে দেওয়া হবে? আরেকবার বলো তো বাবা, শুনতে পাই না। নতুন রুল কবে দেওয়া হবে? নতুন রোল হবে না তো, আগের গুলোই থাকবে। আগের গুলোই থাকবে? হ্যাঁ, যারা প্রমোশন পাবে না তাদের রোলটা মাঝখান থেকে থাকবে না, গ্যাপ থাকবে। ও অথবা আচ্ছা, যারা ধরো বুঝছি। অনুপস্থিত বা অন্য কোথাও চলে গেছে, ওটা গ্যাপ থাকবে। একই থাকবে। এটা তোমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে তো, এই জি রোলই মিস। থাকবে। এরপরে ফর্ম আচ্ছা। ফিল আপের জন্য প্রস্তুত হও। আর হ্যাঁ আরেকটা মিস। কথা বলি, খেয়াল করো, সবাই শোনো বাবা, খুব ইম্পর্টেন্ট কথা। সেটা হলো ফর্ম ফিল আপের জন্য আগে অবশ্যই টেস্ট পরীক্ষা হবে, হবে না? তোমাদের কি মনে হয়? জি মিস হবে। ম্যাম হবে। পিকে স্যার যেহেতু বলছে। যেহেতু ইয়ার ফাইনাল হলো, তাই না? কয় দফা হলো? জি 3 জি। দফা। 3 দফা, একবার অনলাইনে হলো, একবার জুমে ভাইবা হলো, আবার গতকালকে কিন্তু দরখাস্ত নিয়ে এসে আর একটা সাক্ষাৎকার হলো। কলেজে হয়েছে। হ্যাঁ, তাহলে ইয়ার ফাইনালে যদি তোমাদেরকে এত সহজে প্রমোশন দেয়া না হয়, তাহলে টেস্টে কি দেয়া হবে? তোমাদের কি মনে হয়? জি না মিস। না, না ওটা তো ম্যাম। শোনো, ওটা তো আরো কড়াকড়ি, বোর্ড থেকে চিঠি আসে যে শুধুমাত্র যারা উত্তীর্ণ হবে টেস্ট পরীক্ষায় তারাই ফর্ম ফিল আপ করতে পারবে। এবং তখন এই যে এখনকার মতো এত বেশি সময় পাওয়া যাবে না। এখন যেমন ধরো আমরা অনেকবার পরীক্ষা নেওয়া হলো, সময় আছে, কিন্তু ফর্ম ফিল আপের ডেট থাকবে, মনে করো আজকে কত, 15 তারিখ না 16? মনে 16। করো, হ্যাঁ, মনে করো ফর্ম ফিল আপের ডেট বলবে 30 তারিখের মধ্যে, নভেম্বরের, কথার কথা। হ্যাঁ, ধরো ধরো, তাহলে পরে এই 15 দিনের মধ্যে কি তোমাদের 3 বার পরীক্ষা নেওয়া যাবে বলো তো? জি না মিস। না। না ম্যাম। পরীক্ষা কয়বার হবে বলো বাবা? একবার। এবং এবং একবারেই তোমাদের ইনশাল্লাহ পাস করতে হবে, নাহলে আটকে যাবা। গত বছর, তার আগের বছর আমরা দেখেছি কোনো পাস না করলে ফর্ম ফিল আপ করতে দেওয়া হয় নাই তো হয় নাই। এই জন্য ভালো একটা প্রতিষ্ঠানে পড়ো, ভালো করে পড়ো বাবা, যাতে তোমাদেরও সুনাম থাকে, কলেজেরও সুনাম ম্যাম থাকে। আমার টেস্ট পরীক্ষাটা কবে হবে বলতে পারবেন? নির্দিষ্ট নাই, তবে তোমরা তোমাদের পরবর্তী পরীক্ষাই হলো প্রি টেস্ট অথবা টেস্ট। হ্যাঁ, যেটাই হোক সরকারি ভাবে জানানো হবে, কি অবস্থা হয় দেখা যাক। আচ্ছা, আর সময় নাই বেশি, আমি এখন একটু নাম ডাকবো। সে কি কলেজে হবে? পরিস্থিতির উপর নির্ভর করছে বাবা, কলেজে হবে নাহলে অনলাইনে হবে।
ও 101 আছো? ঠিক আছে। 101 আফসানা আক্তার আছো? আছো কি? নাই। 2 3 4 5 6 7 8 9 10 11 ম্যাম 12 আসি কত? 11 111 হ্যাঁ 12 13 14 15 ম্যাম আসি তুমি কত বাবা বলো? 14 115 14 আছো কি? 115 হ্যাঁ 114 15 দিয়েছি। 16 17 18 ম্যাম 18 প্রেজেন্ট আছো? আগে নিয়ে নেন, আমার নেটওয়ার্ক প্রেজেন্ট স্লো, ম্যাম আমি পরে প্রেজেন্ট কত দিতে তুমি? পারবো না। ম্যাম আমি 18 18 19 ম্যাম 151 জি ম্যাম প্রেজেন্ট আসি প্রেজেন্ট নিয়ে ম্যাম নেবেন। আমি 19 19 আছো? হ্যাঁ 20 20 21 117 হ্যাঁ আমি নাম ডাকবো সাথে সাথে বলবা। 120 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 মিস তুমি কত? মিস 135 35 35 আচ্ছা। আমি কিন্তু দেখছি কে কে আছো, শুধু যারা আছো তারা। 137 38 39 40 তুমি কত? 39 প্রত্যাশা। আচ্ছা এখন কে আসছে? আচ্ছা এখন কি রোল নিব আমি? বলো তো এখন ক্লাসের শেষে আসলে। 141 42 43 44 ইয়েস ম্যাম ইয়েস কত? ম্যাম। কত বলো? ম্যাম 144। ম্যাম 143 143 145 মিস 150 146 47 ইয়েস ম্যাম 48 কত তুমি? 47 47 জি মিস 47 48 49 50 ইয়েস মিস 51 ইয়েস ম্যাম 52 53 54 55 56 ম্যাম 56 আছো? ম্যাম 154 আচ্ছা 55 56 56 আছো কি? ম্যাম 130 157 58 তুমি কত? ম্যাম 157 আচ্ছা 58 59 60 প্রেজেন্ট ম্যাম 60 আছো? মোনালিসা আছো? জি ম্যাম আসি আচ্ছা একদম শেষে দুইজন অ্যাডমিট করলে, এত একদম শেষে 2 মিনিট থাকতে কেন বাবা? এটা কেমন ক্লাস হলো? একদম আমি সায়েন্স স্টুডেন্ট, আমার হ্যাঁ, রোল হচ্ছে ম্যাম আমি 362 সায়েন্স স্টুডেন্ট। হ্যাঁ 362 জি মিস। নাম কি? তাহেরা? হ্যাঁ মিস তাহেরা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ক্লাস এক্ষুনি শেষ হয়ে যাবে, সবাইকে ধন্যবাদ। তাহলে তোমাদের পড়া কি থাকলো বলো? বিশ্বব্যাপী লৌহ আকরিক উৎপাদন ও বন্টনের বিবরণ দাও। 10টা দেশের বিবরণ লিখে সারণীটা লিখে প্রথমে সারণী দিবা, তারপর বিবরণ দিবা 10টা দেশের, মহাদেশ অনুযায়ী না, ওই ছকের সিরিয়াল অনুযায়ী। তারপরে ম্যাম ছবি তুলে আমাকে আমাদের আগের যে গ্রুপটা আছে ফেসবুক গ্রুপ, হ্যাঁ এইচএসসি 2019 সেখানে পাঠাবো, আমি দেখবো। হ্যাঁ আর তোমাদের ওকে ম্যাম। উপস্থিতি এত কম কেন বলো তো? বলো আর সবাই কোথায়? তাহলে আরেকবার শোনো, ফর্ম ফিল ম্যাম আপে কোনো ডেট ক্লাসে 15-16 জন নতুন আছে। গ্রুপ ওইটা পাবো কোথায় মিস? কি কোনটা? এটা তো নতুন গ্রুপ। পুরাতন গ্রুপটা কোথায় পাবো? পুরাতন গ্রুপ সার্চ দিবা, ওখানে নাই তোমরা, ফেসবুকে আছে। আর না হলে ইনবক্সে পাঠাও। ওকে ম্যাম। আর ওই মেসেঞ্জার গ্রুপে দেওয়ার দরকার নাই, ওখানে অন্যান্য টিচাররাও আছেন, আবার বিভিন্ন নোটিশ তখন পিছনে পড়ে যাবে। হ্যাঁ
ওখানে দিয়ে। ওকে আচ্ছা বলো, কোনো তোমাদের দিক থেকে কোনো প্রশ্ন থাকলে বলো। ম্যাম আমাদের ড্রেস সম্পর্কে কিছু বলেন। তোমাদের ড্রেস, কলেজ ড্রেস